অপটিমাইজেশন টেকনিকের আগের ক্লাসগুলোতে আমরা পড়েছি যে দুটো ভ্যারিয়েবলের কেস থাকলে আমরা সেটাকে ডিফারেনশিয়াল টেকনিক দিয়ে সলভ করতে পারি যদি কনস্ট্যান্ট থাকে, উইথাউট কনস্ট্যান্ট থাকে। মাল্টিভ্যারিয়েবল কেস অর্থাৎ দুটোর থেকে বেশি ভ্যারিয়েবল থাকলে এবং যদি উইথাউট কনস্ট্যান্ট থাকে আমরা সেটাকে পার্শিয়াল ডেরিভেটিভ অ্যাপ্লাই করে সলভ করতে পারি। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে মাল্টিভ্যারিয়েবল কেস অর্থাৎ দুটো বা দুটোর থেকে বেশি, দুটো না দুটোর থেকে বেশি, তিনটে চারটে পাঁচটা যত খুশি হতে পারে, সেরকম যদি কেস হয় যেখানে দুটোর থেকে বেশি ভ্যারিয়েবল রয়েছে সেই কেসগুলো এবং তার সাথে যদি কনস্ট্যান্ট দেওয়া থাকে, একটা কনস্ট্যান্ট বলে দেওয়া থাকে, তাহলে সেটাকে আমরা কীভাবে সলভ করতে পারি। ঠিক আছে, তো সেই মেথডটাকে আমরা বলি হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান মেথড, যে মেথডটা ইউজ করে আমরা এটাকে সলভ করতে পারি। বিষয়টা আমি কি বলতে চাইছি, ধরো তোমার কাছে এরকম একটা ফাংশান আছে যে y ইজ ইকুয়াল টু ফাংশান অফ এক্স কমা জেড। এখানে কটা ভ্যারিয়েবল আছে, একটা দুটো তিনটে, তাহলে এটা মাল্টি ভ্যারিয়েবল কেস কারণ দুটোর থেকে বেশি ভ্যারিয়েবল আছে। এবং তোমাকে একটা কনস্ট্যান্ট দেওয়া আছে, সাবজেক্ট টু কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটা কী দেওয়া আছে, কনস্ট্যান্ট একটা ফাংশন দেওয়া আছে, একটাই ফাংশন দেওয়া আছে। একটার বেশি কনস্ট্যান্ট হলে কিন্তু হবে না, তখন আবার এলপিপি ইউজ করে সলভ করতে হবে, যেটা আমরা পরের ক্লাসে করব। একটাই কনস্ট্যান্ট দেওয়া আছে, ধরো কনস্ট্যান্টটা হচ্ছে সাপোজ এই এন ফাংশন অফ a function of x z। ওকে, সো এই ফাংশনটার রেসপেক্টে যদি তোমাকে এটাকে অপটিমাইজ করতে হয় তখন তোমাকে ল্যাগ্রাঞ্জিয়ান অ্যাপ্লাই করতে হবে। এবার আমি একটু বলি যে কনস্ট্যান্ট বিষয়টা কি। কনস্ট্যান্ট বলতে আমাকে কি বলতে চাওয়া হচ্ছে, ধরো আমি তোমাকে এখন বলে দিলাম যে তোমার ইউটিলিটির ফাংশনটা আমি এখানে লিখে দিয়েছি। ইউটিলিটির ফাংশনটা হচ্ছে এরকম দেখতে, যে ইউ ইকুয়ালস টু 2x y কিউব, 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু কিউ, 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই কিউব। এবং আমি তোমাকে বললাম যে ইউটিলিটিটাকে ম্যাক্সিমাইজ করতে হবে, ইউ হ্যাভ টু ম্যাক্সিমাইজ দিস ইউটিলিটি। এবার তুমি এটাকে কীভাবে ম্যাক্সিমাইজ করবে, তোমায় তো কোনো আমি মানে এক্সের দাম কত, ওয়াইয়ের দাম কত, এইসব বলে তো তোমায় আমি কোনো রকমভাবে কনস্ট্রেন্ট করে দিইনি, কোনোভাবে বেঁধে দিইনি, লিমিট করে দিইনি। আর আমি তোমাকে তোমার বাজেট কত সেটাও বলে দিইনি, যে এত টাকার মধ্যে এক্স আর ওয়াই কিনে তোমাকে ইউটিলিটিটাকে ম্যাক্সিমাইজ করতে হবে, আমি তোমাকে সেই বাজেট বা ইনকামটাও বলে দিইনি। এবার কথা হচ্ছে যদি তোমাকে এই কেসটাতে ইউটিলিটিটাকে ম্যাক্সিমাইজ করতে হয়, তুমি চুরি করে, ডাকাতি করে, ব্যাঙ্ক রবারি করে, বন্ধুর থেকে টাকা ধার নিয়ে, যেভাবে খুশি কিন্তু ইউটিলিটিটাকে ম্যাক্সিমাইজ করতে পারো। ইউ ক্যান ম্যাক্সিমাইজ ইউর ইউটিলিটি বাই ডুইং এনিথিং। কারণ আমি তোমাকে তোমার বাজেট বলে দিইনি যে এত টাকার মধ্যে ইউটিলিটিটাকে ম্যাক্সিমাইজ করতে হবে বা এত ইনকামের মধ্যে ইউটিলিটিটাকে ম্যাক্সিমাইজ করতে হবে, সেই বাজেটটা আমি তোমাকে বলিনি। যেহেতু তুমি কিন্তু চুরি করে বা ডাকাতি করে যেভাবে খুশি ইউটিলিটিটাকে ম্যাক্সিমাইজ করতে পারো। তো এখানে কিন্তু আমি কথা বলছি উইথআউট কনস্ট্রেন্টের। কিন্তু আজকের ক্লাসে আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে উইথ কনস্ট্রেন্ট, মানে আমি তোমাকে তোমার ইনকামটা বা বাজেটটা বলে দেবো, তোমাকে লিমিট করে দেবো, তোমাকে একটা কনস্ট্রেন্ট দিয়ে দেবো, একটা বাধা দিয়ে দেবো, একটা লিমিটেশন দিয়ে দেবো, এবং সেই বাধাটা বা সেই লিমিটেশনটা বা সেই কনস্ট্রেন্টটা মাথায় রেখে তোমাকে ইউটিলিটিটাকে ম্যাক্সিমাইজ করতে হবে বা যে কোনো অপটিমাইজেশন ফাংশনকে অপটিমাইজ করতে হবে, সাবজেক্ট ফাংশনকে অপটিমাইজ করতে হবে। ঠিক আছে, তো ফার্স্টে ধরো আমি অবজেক্টিভ ফাংশনটা এইভাবে লিখলাম, ইউ ইকুয়ালস টু 2x ওয়াই কিউব। এবার আমি ধরো তোমাকে বাধাটা বা লিমিটেশনটা বা কনস্ট্রেন্টটা দিয়ে দিলাম যে সাবজেক্ট টু কনস্ট্রেন্ট 100 হচ্ছে তোমার ইনকাম, এক্সের দাম হচ্ছে 5 টাকা আর ওয়াইয়ের দাম হচ্ছে 10 টাকা। ওকে, এই যে ইকুয়েশনটা তোমাকে এখানে দিয়ে দিলাম, এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কনস্ট্রেন্ট, সাবজেক্ট টু কনস্ট্রেন্ট, বা যেটাকে আমরা বাজেট লাইনও বলে থাকি। এটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে হচ্ছে যে এত ইনকামের মধ্যে এক্স আর ওয়াই কিনে তোমাকে অপটিমাইজেশন করতে হবে বা তোমার ইউটিলিটিটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। কত ইনকামের মধ্যে, এই 100 টাকা ইনকামের মধ্যে এক্স আর ওয়াই যার দাম হচ্ছে 5 টাকা আর 10 টাকা করে, সেইগুলোকে কিনে তোমাকে তোমার ইউটিলিটিটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। ঠিক আছে, তো ইন জেনারেল যদি আমি লিখি যে ধরো এ ইকুয়ালস টু 3x প্লাস 5y, এইটা একটা অবজেক্টিভ ফাংশান, এবং যদি এটাকে সাবজেক্ট টু একটা কনস্ট্যান্ট দিয়ে দেওয়া হয়,
কনস্ট্যান্ট দিয়ে দেওয়া হয় বলতে ধরো কনস্ট্যান্ট দিয়ে দেওয়া হয়েছে 200 ইকুয়ালস টু 6x প্লাস 7y। এই রকম কেস যখন আসবে, যখন তোমার কাছে মাল্টি ভ্যারিয়েবল আছে, কটা ভ্যারিয়েবল আছে এখানে, একটা, দুটো আর তিনটে, এবং তার সাথে সাথে একটা সাবজেক্ট টু কনস্ট্রেন্ট, একটা লিমিটেশন বা একটা বাধা দেওয়া আছে, তখন তোমাকে কিভাবে সেটাকে সলভ করতে হবে? সেটাকে সলভ করতে হবে বাই দ্য হেল্প অফ অপটিমাইজেশন প্রবলেম। তোমাকে সেটাকে অপটিমাইজেশন প্রবলেম এর রেসপেক্টে সলভ করতে হবে, এবং কী মেথডে সলভ করতে হবে? বাই দ্য হেল্প অফ ল্যাগ্রাঞ্জিয়ান মেথড। ল্যাগ্রাঞ্জিয়ান মেথডের মাধ্যমে তোমাকে সেটাকে সলভ করতে হবে, ঠিক আছে? এবার আমরা দেখি যে ল্যাগ্রাঞ্জিয়ান মেথডটা অ্যাপ্লাই করে কিভাবে সলভ করে। জেনারেল কেস আমি বলছি না, আমি একটা অঙ্ক নিয়ে সেই অঙ্কটার রেসপেক্টেই বলছি, ঠিক আছে? সো ধরো আমার কাছে একটা ইউটিলিটি ফাংশান আছে। ইউটিলিটি ফাংশানটা হচ্ছে x টু দি পাওয়ার 0.4 y টু দি পাওয়ার 0.6। এটা একটা কপ ডগলাস ইউটিলিটি ফাংশান। এবার আমাকে এটাকে বলা হলো ম্যাক্সিমাইজ করতে হবে, এবং সাথে আমাকে একটা কনস্ট্রেন্ট দিয়ে দেওয়া হয়েছে, সাবজেক্ট টু একটা কনস্ট্রেন্ট দিয়ে দেওয়া হয়েছে। কনস্ট্রেন্টটা হচ্ছে 100 ইন ইকুয়ালস টু 4x প্লাস 5y। এবার আমি কিভাবে বুঝবো এটাতে ল্যাগ্রাঞ্জিয়ান মেথড অ্যাপ্লাই করতে হবে? কারণ আমি এখানে দেখতে পাচ্ছি দুটো ভ্যারিয়েবল থেকে বেশি ভ্যারিয়েবল আছে, তিনটে ভ্যারিয়েবল আছে, এবং আমি এটাও দেখতে পাচ্ছি যে একটা কনস্ট্রেন্ট দেওয়া আছে, একটা লিমিটেশন দেওয়া আছে, একটা বাধা দেওয়া আছে। সেই কারণে আমি বুঝে যাবো যে এটাতে ল্যাগ্রাঞ্জিয়ান অ্যাপ্লাই করতে হবে। তাহলে ল্যাগ্রাঞ্জিয়ান অ্যাপ্লাই করতে গেলে প্রথমে কি করতে হয়? প্রথমে তোমাকে কনস্ট্রাক্ট করতে হবে একটা অবজেক্টিভ ফাংশান। অবজেক্টিভ ফাংশান, দিস ইজ দ্য স্টেপ 1। আমি স্টেপগুলো লিখে লিখে করব, ঠিক আছে? Step 1, this is you have to construct the objective function. অবজেক্টিভ ফাংশনটা কীভাবে কনস্ট্রাক্ট করে? ওয়েল, তার জন্য ইউ হ্যাভ টু রাইট ইট সাপোজ অ্যাজ জেড। এই জেডটা তুমি যা খুশি লিখতে পারো, এ বি সি ডি এফ যা খুশি লিখতে পারো, জাস্ট মাথায় রাখবে এক্স আর ওয়াইটা লিখো না, তাহলে কারণ এক্স আর ওয়াইটা ইকুয়েশানেই রয়েছে, আর ইউটা লিখো না, ইউটা ইকুয়েশানেই আছে। তাই এবার জেডটা আমি লিখলাম। জেডটাকে আমি কীভাবে লিখবো? জেডটাকে লেখা হবে, এটাকে অ্যাকচুয়ালি অবজেক্টিভ ফাংশন বলো না, এটাকে বলো কনস্ট্রাক্ট দি ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন। দি ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন, ঠিক আছে? জেডটা কীভাবে কনস্ট্রাক্ট হবে? অ্যাকচুয়ালি অবজেক্টিভ ফাংশন এইটা, সেই কারণে ওটাকে বলতে বারণ করলাম। দিস ইজ দ্য অবজেক্টিভ ফাংশন অ্যাকচুয়ালি। তো জেডটা কীভাবে ফরমেশন করব আমরা? ফার্স্টে জেডের মধ্যে আমাকে লিখতে হবে অবজেক্টিভ ফাংশনটা, প্লাস, প্লাসও দিতে পারো মাইনাসও দিতে পারো, এটা যদিও ফরম্যাট করা যায়, প্লাস ল্যামডা দিয়ে। ল্যামডাটা কি? ল্যামডা হচ্ছে দ্য মাল্টিপ্লায়ার, দ্য ল্যাগ্রাঞ্জিয়ান মাল্টিপ্লায়ারকে আমরা ল্যামডা বলছি। ইকুয়ালস টু ল্যামডা ইন্টু সাবজেক্ট টু কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টটা দেওয়া আছে সেই কনস্ট্যান্টটা আমাকে বসাতে হবে। এই জেনারেল প্রসেসটা ফলো করে তোমাকে প্রত্যেকবার ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশনটা ফরম্যাট করতে হবে, ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশনটা বানাতে হবে। দিস ইজ দ্য স্টেপ 1, ঠিক আছে? কীভাবে বানাবে তাহলে? দেখো, জেড ইকুয়ালস টু অবজেক্টিভ ফাংশনের জায়গায় আমি কী লিখতে পারি? এক্স টু দি পাওয়ার 0.4 ওয়াই টু দি পাওয়ার 0.6। অবভিয়াসলি ইউ ইকুয়ালস টু ইউটা লিখবো না, সো এক্স টু দি পাওয়ার 0.4 ওয়াই টু দি পাওয়ার 0.6 প্লাস ল্যামডা দিয়ে সাবজেক্ট টু কনস্ট্যান্টের জায়গায় আমি কী লিখতে পারি? এখানে কিন্তু আমাকে পুরোটা লিখতে হবে। এবার কথা হচ্ছে যে এটাকে পুরোটা লিখতে হবে, এটাকে অ্যাজ আ ইন দ্য ফর্ম অফ 0 লিখতে হবে, সাবজেক্ট টু কনস্ট্যান্ট ইন দ্য ফর্ম অফ 0, ঠিক আছে? ইন দ্য ফর্ম অফ 0 মানে কি? ইন দ্য ফর্ম অফ 0 মানে হচ্ছে যে এমনভাবে এই সাবজেক্ট টু কনস্ট্যান্টটা লিখতে হবে যেন এটা 0 ফর্ম করে। কীভাবে? দেখো, আমি যদি 4x আর 5yকে লেফট সাইডে নিয়ে আসি, তাহলে এটা কি হয়ে যাবে? 100 মাইনাস 4x মাইনাস 5y ইকুয়ালস টু 0। তো ফর্ম করলো তো 0 রাইট হ্যান্ড সাইডটা, তাহলে আমি এই ফর্মটা লিখতে পারি, 100 মাইনাস 4x মাইনাস 5y হলো। আবার কেউ যদি বলে আমি 4x প্লাস 5y মাইনাস 100 লিখবো, 100টাকে রাইটে নিয়ে আসবো, তাহলে লেফটে 0 হয়ে যাবে, সেটাকে এখানে লিখবো, মানে 4x প্লাস 5y মাইনাস 100টা এখানে লিখবো, সেটাও হবে। তা সেভাবে করলেও হবে, একই ব্যাপার।
ঠিক আছে, তো আমরা আমাদের অবজেক্টিভ ফাংশনটা পেয়ে গেছি। নাও আমাদের সেকেন্ড টার্গেট কি? আমাদের সেকেন্ড টার্গেট হচ্ছে তোমাকে ফাইন্ড করতে হবে পার্শিয়াল ডেরিভেটিভস। ইউ হ্যাভ টু ক্যালকুলেট দি পার্শিয়াল ডেরিভেটিভস। এবার পার্শিয়াল ডেরিভেটিভগুলো কিসের রেসপেক্টে বের করতে হবে? ক্যালকুলেট পার্শিয়াল ডেরিভেটিভস অফ জেড উইথ রেসপেক্ট টু, জেড মানে কোনটা, যেটা আমাদের ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন, সেই জেডের পার্শিয়াল ডেরিভেটিভ ফাইন্ড করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স, উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যান্ড উইথ রেসপেক্ট টু ল্যামডা। এই পুরো জেড মানে পুরো ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশনটা কী কী ভ্যারিয়েবল আছে? এক্স আছে, ওয়াই আছে, আর ল্যামডা আছে, আর কিছু তো নেই। এই তিনটের রেসপেক্টেই কিন্তু তোমাকে পার্শিয়াল ডেরিভেটিভ ফাইন্ড করতে হবে। ঠিক আছে, নাও ফার্স্টে আমরা কি করব? তাহলে ফার্স্টে আমরা স্টেপ 2 করছি এটা এখানে। তো ফার্স্টে আমরা জেডকে পার্শিয়ালি ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু এক্স। কত হবে? এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে দিস পার্ট উই হ্যাভ ওয়াই টু দি পাওয়ার 0.6টা তো কনস্ট্যান্ট হিসেবে ট্রিটেড হবে, সাইডে থাকবে। এক্স টু দি পাওয়ার 0.4কে ডেরিভেটিভ করলে হবে হচ্ছে 0.4 ইন্টু এক্স টু দি পাওয়ার 0.4 মাইনাস 1। আই হোপ আমাকে এখন ডেরিভেটিভের রুল লিখতে হবে না আলাদা করে, উই অল নো দ্যাট। সো 0.4 মাইনাস 1 ইজ মাইনাস 0.6। ওকে, বোঝা যাচ্ছে আশা করি। ওকে, প্লাস, আচ্ছা এখানে ভালো করে ভেবে দেখো এখানে ডেরিভেটিভটা কী হবে। এখানে এটা অ্যাকচুয়ালি কি, এই পোর্শনটা আমি একটু ভেঙে লিখে দিচ্ছি। ল্যামডাটাকে যদি সবার সাথে মাল্টিপ্লাই করে দেওয়া হয় 100 ল্যামডা মাইনাস 4x ল্যামডা মাইনাস 5y ল্যামডা, আর এই নিচে এটা হচ্ছে এক্সটা যেরকম ছিল এক্স টু দি পাওয়ার 0.4 ওয়াই টু দি পাওয়ার 0.6, ব্যাস। ঠিক আছে, আমি জাস্ট ডেরিভেটিভটা বোঝানোর জন্য এটা ভাঙলাম, না হলে এটা ভাঙার কোনো প্রয়োজনীয়তা নেই। আর তোমরা যদি এমনি না ভেঙে করে ফেলতে পারো তাহলে করে ফেলবে, কোনো অসুবিধা নেই। নাও দ্য কোয়েশ্চেন ইজ, আমি যদি এখানে ডেরিভেটিভ করতে চাই 100 ল্যামডার ডেরিভেটিভ কিন্তু এক্সের রেসপেক্টে হবে না, 0 হবে, কারণ এখানে এক্স নেই। 5y ল্যামডাতেও এক্স নেই, তো এটা ডেরিভেটিভ হবে না, 0 হবে। 4x ল্যামডার ডেরিভেটিভ যদি করি কী পড়ে থাকবে? মাইনাস 4 ল্যামডা, মাইনাস 4 ল্যামডা, রাইট, কারণ এক্সের ডেরিভেটিভ 1 হয়ে যায়। সো উই উইল গেট মাইনাস 4 ল্যামডা। ওকে, হলো। নেক্সট আমরা কি করব? ডেল জেড ডেল ওয়াই করবো, অর্থাৎ পার্শিয়াল ডেরিভেটিভ বের করব উইথ রেসপেক্ট টু ওয়াই। ওয়াইয়ের রেসপেক্টে ডেরিভেটিভ করলে এক্স টু দি পাওয়ার 0.4টাকে আমায় কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতে হবে, ওয়াই টু দি পাওয়ার 0.6-এর 0.6টা পাওয়ার থেকে বেশি আসবে, তারপরে আবার ওয়াই টু দি পাওয়ার 0.6 মাইনাস 1 হয়ে যাবে, মানে ওয়াই টু দি পাওয়ার 0.4 মাইনাস 0.4। ঠিক আছে, অ্যান্ড এখানে আমি কিসের ডেরিভেটিভ করব? 100 ল্যামডার করবো না, 5y ল্যামডাটার করবো। 5y ল্যামডার ডেরিভেটিভ করলে কত হবে? অনলি 5 ল্যামডা, মাইনাস 5 ল্যামডা। ওকে, আর লাস্টে যে ইকুয়েশনটা আমার কাছে এখনও আছে সেটা হচ্ছে ল্যামডার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। ল্যামডার রেসপেক্টে যদি পুরোটাকে ডেরিভেটিভ করি, এই পার্টে ল্যামডা নেই, এক্স ওয়াইয়ের পার্টে ল্যামডা নেই, তো এটা ডেরিভেটিভ হবে না। এখানে ল্যামডা আছে, দেখো 100 ল্যামডা আছে ল্যামডা, তাহলে এটা ডেরিভেটিভ করলে 100 হবে। মাইনাস 4x ল্যামডা ডেরিভেটিভ করলে কী হবে? মাইনাস 4x। আর মাইনাস 5y ল্যামডা ডেরিভেটিভ করলে কী হবে? মাইনাস 5y। ওকে, হলো। আমি এবার এটা মুছে দিলাম, এটা আমি জাস্ট বোঝানোর জন্য ভাঙলাম। ঠিক আছে, বাকি এটা এভাবে ভাঙার কোনো দরকার নেই, তোমরা ডিরেক্টলিও করে ফেলতে পারো। ওকে, জাস্ট এক মিনিট, ইন দ্য ফর্ম অফ জিরোটাকে ঠিক করে লিখে দিই, ইন দ্য ফর্ম অফ 0। ওকে, নাও 100 মাইনাস 4x মাইনাস 5y, হ্যাঁ হলো। এবার তিনটে পার্শিয়াল ডেরিভেটিভ ক্যালকুলেট করার পরে আসছে আমাদের স্টেপ 3। স্টেপ 3তে আমরা কি করব? স্টেপ 3তে আমরা সেট আপ করবো। কাকে সেট আপ করবো? এই যে পার্শিয়াল ডেরিভেটিভগুলোকে আমরা ক্যালকুলেট করেছি, ডেল জেড ডেল এক্স, ডেল জেড ডেল ওয়াই, ডেল জেড ডেল ল্যামডা, এই পার্শিয়াল ডেরিভেটিভগুলোকে আমরা 0-র ইকুয়াল সেট করব, ইকুয়াল টু 0। এই পার্শিয়াল ডেরিভেটিভগুলোকে যদি আমরা 0-র ইকুয়াল সেট করি তাহলে কি হবে? দেখো, আমি জাস্ট এইখানে এটাকে আরেকবার কপি করে নিচ্ছি। তো এই পার্শিয়াল ডেরিভেটিভগুলোকে যদি আমি 0-র ইকুয়াল সেট করি
why is it not copying? Okay, हाँ, तो let me just delete it from here. এক মিনিট, হ্যাঁ আমি এটাকে একটু কপি করে নিই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে, তো আমি এই পরের স্লাইডেই করলাম, পরের পেজেই করলাম কপিটা, ঠিক আছে। তো যদি আমি এটাকে জিরোর ইকুয়াল সেট করি কি হবে, দিস ইজ ইকুয়াল টু জিরো, দিস ইজ অলসো ইকুয়াল টু জিরো, দিস ইজ অলসো ইকুয়াল টু জিরো, তিনটেকেই আমি জিরোর ইকুয়াল সেট করলাম। এই ইকুয়েশানটাকে আমি এক নাম্বার ইকুয়েশান দিলাম বা এ ইকুয়েশান দিলাম, এই ইকুয়েশানটাকে আমি বি ইকুয়েশান দিলাম, এই ইকুয়েশানটাকে আমি সি ইকুয়েশান দিলাম। ওকে, নাও এই ইকুয়েশানটা থেকে আমি কি লিখতে পারি, এই ইকুয়েশানটা থেকে আমি লিখতে পারি, আমি যদি ল্যামডাটাকে মানে -4 ল্যামডাটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, তাহলে হয়ে যাবে y⁴ ইয়েস 0 ইন্টু 0.4 ইন্টু x⁻⁻0.6 সমান সমান 4 ল্যামডা। সেখান থেকে যদি আমি ল্যামডাটাকে রেখে 4টাকে লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই কী হয়ে যাবে, আমাদের কাছে চলে আসবে ল্যামডা সমান সমান 1/4, 4টা লেফট হ্যান্ড সাইডে চলে গেলে কি হতো দেখো, ডিভাইড হয়ে যেত, 1/4 হয়ে যেত, 1/4 ইন্টু y⁻0.6 ইন্টু 0.4 ইন্টু x⁻0.6, ঠিক আছে, x⁻−0.6 সরি। না, এটাকে একটু সিম্পলিফাই করলে আমি কীভাবে লিখতে পারি, 0.4 টাকে আমি একসাথে, আচ্ছা ঠিক আছে সিম্পলিফাই করার দরকার নেই, এভাবেই রাখি আপাতত। আর ইকুয়েশন বি যেটা ছিল সেই ইকুয়েশন বি থেকে আমি কি পেতে পারি, ইকুয়েশন বি থেকে আমি পেতে পারি, ভাবো যদি আমি -5 ল্যামডাটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, x⁻0.4 ইন্টু 0.6 ইন্টু y⁻0.4 সমান সমান 5 ল্যামডা। ল্যামডাটাকে এপাশে রেখে দিয়ে যদি আমি 5টাকে ওপাশে পাঠিয়ে দিই, ইট উইল বি 1/5 ইন্টু x⁻0.4 ইন্টু 0.6 ইন্টু y⁻0.4। আর লাস্টের ইকুয়েশানে উই ডোন্ট হ্যাভ এনিথিং টু ডু, ওটাকে আমরা অ্যাজ ইট ইজ রেখে দেবো, যেরকম ছিল সেরকমই রেখে দেবো, যে 100 - 4x - 5y = 0, ওখানে কোনো চেঞ্জেস করার দরকার নেই এই মুহূর্তে। হলো, তাহলে এই যে দুটো ইকুয়েশান আমরা পেলাম, এই ইকুয়েশানটাকে আমি নাম দিলাম হচ্ছে ইকুয়েশান ডি, এই ইকুয়েশানটাকে আর আমি নাম দিলাম ইকুয়েশান ই। এবার আমরা চলে আসবো স্টেপ, এটা কিন্তু কত নম্বর স্টেপ চলছিল, সেট আপ অল অফ দিস ইকুয়াল টু 0, এটা 3 নম্বর স্টেপ ছিল। নাও উইল কাম টু দ্য স্টেপ 4। স্টেপ 4-এ আমরা কি করব, ভালো করে দেখো, স্টেপ 4-এ আমরা কি করব, স্টেপ 4-এ আমরা ডিভাইড করব, কাকে, ডিভাইড ইকুয়েশান ডি বা অ্যান্ড বি, বা লিখতে পারো এইভাবে যে ডিভাইড ইকুয়েশান ই বাই ডি। এখানে ইকে ডি দিয়ে ডিভাইড করলেও হবে, ডিকে ই দিয়ে ডিভাইড করলেও হবে, ওরকম কোনো ব্যাপার নেই, জাস্ট বোঝানোর জন্য আমি লিখলাম সুবিধার জন্য যে ডিভাইড ইকুয়েশান ই বাই ডি, মানে ইকুয়েশান ইকে আমি ডি দিয়ে ডিভাইড করব, ঠিক আছে। অ্যান্ড সেখান থেকে কি বেরোবে, অ্যান্ড সেখান থেকে তুমি এক্সও বের করতে পারো, ওয়াইও বের করতে পারো, কি বললাম, সেখান থেকে তুমি এক্সও বের করতে পারো, ওয়াইও বের করতে পারো, আমি সেটাও লিখে দিচ্ছি। অ্যান্ড ফাইন্ড আউট এক্স অর ওয়াই, যে কোনো একটাই বেরোবে, এক্স অর ওয়াই ফ্রম ইট, কিন্তু আমি ধরো আই উইল ফাইন্ড এক্স, কোনো একটা তো বের করতে হবে, তুমি যদি চাও যে ওয়াই বের করবে, বের করবে, আই উইল ফাইন্ড এক্স। হলো, নাও কীভাবে ফাইন্ড করব এক্সটা, তো আমি যদি ডি আর ই ইকুয়েশানটাকে ডিভাইড করি, ই বাই ডি করি, মানে ডিটাকেও আগে লিখবো, তার নিচে ই দিয়ে ডিভাইড করে দেবো,
তাহলে ডিটা কি আছে দেখো, ডিটা আছে হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু 1/4 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 0.6 ইন্টু 0.4 ইন্টু এক্স টু দি পাওয়ার -0.6। ওকে, এবং এই ইকুয়েশানটা ডিভাইড হবে কি দিয়ে, ই নম্বর ইকুয়েশানটা দিয়ে, অর্থাৎ এই ইকুয়েশানটা ল্যামডা ইকুয়ালস টু 1.5 এটা দিয়ে। তাহলে ডিভাইড যদি করে দিই, লেফট হ্যান্ড সাইডে কী হবে, লেফট হ্যান্ড সাইডে ল্যামডাই আছে এরও, তো ল্যামডা দিয়ে ডিভাইড হয়ে গেল। আর রাইট হ্যান্ড সাইডে কী দিয়ে ডিভাইড হবে, রাইট হ্যান্ড সাইডে কী আছে 1/5 এক্স টু দি পাওয়ার 0.4 ইন্টু 0.6 ইন্টু ওয়াই টু দি পাওয়ার -0.4। এটা রাইট হ্যান্ড সাইডে আছে, তো রাইট হ্যান্ড সাইডে ওটা দিয়ে ডিভাইড হয়ে গেল। এবার এই ডিভিশনটা আমাদেরকে করতে হবে। কীভাবে করতে পারি আমরা, ল্যামডা আর ল্যামডা তো কেটে গেল, উই হ্যাভ ওয়ান অনলি হেয়ার, রাইট, অ্যান্ড অন দ্য রাইট হ্যান্ড সাইড 1/4। আচ্ছা, এবার রাইট হ্যান্ড সাইডে আমরা কী করতে পারি দেখো, 0.4 আর 0.6কে যদি আমি ডিভাইড করে তোমাদেরকে দেখাই, 0.4/0.6 কত হবে, পয়েন্ট পয়েন্ট কেটে যাবে, 4/6 হবে, রাইট, 4/6 মানে 2/3 হবে, হলো। আচ্ছা, 1/4 আর 1/5কে যদি আমি ডিভাইড করে দেখাই, 1/4 ডিভাইডেড বাই 1/5 কত হচ্ছে, ইট উইল কাম অ্যাজ 5/4, মানে 1/4কে যদি আমি ডিভাইড করি, 1/4 ডিভাইডেড বাই 1/5, সো ইট উইল বি 1/4 ইন্টু 5/1, সো দ্যাট উইল বি 5/4। ওকে, তো আমাদের দুটো জিনিস সর্ট হয়ে গেল, একটা আমরা 5/4 পেলাম, ইন্টু আরেকটা যেটা আমরা পেলাম সেটা হচ্ছে 0.4 আর 0.6কে ডিভাইড করে 2/3 পেলাম। ঠিক আছে, এবার এক্সগুলোকে একসাথে খোঁজো। এক্সগুলোকে কোথায় আছে দেখো, এক্সে একটা আছে -0.6 আছে পাওয়ারে, আর একটা এক্সে পাওয়ারে আছে 0.4। আর ওয়াইগুলোকে একসাথে খোঁজো, ওয়াইয়ের পাওয়ারে আছে একটাতে 0.6 আর একটাতে আছে -0.4, হলো। সো ইন দিস ওয়ে আমরা প্রত্যেকটা টার্মকে আলাদা আলাদা করে নিলাম, মানে একসাথেই রেখেছি, জাস্ট আলাদা স্ট্রাকচারে ভেঙে নিয়েছি, ঠিক আছে। তাহলে এবার এইবারটা কী হয়ে গেল, 5 2s are 10, 4 3s are 12, কেটে দেওয়া যেত, আচ্ছা কেটে দিয়েই লিখি, 2 আর 4 যদি কেটে যায়, উই উইল হ্যাভ 2 হেয়ার, সো উই হ্যাভ 5/6 হেয়ার। ওকে, এবার এই এক্সের পার্টটার কথা যদি বলি, দেখো এক্স যেটা আছে সেটা হচ্ছে কি, সেটা কিন্তু -0.6। এবার ভালো করে এটা তোমরা জানো আশা করি, যে এক্স টু দি পাওয়ার -2 আছে, এটাকে কীভাবে লেখা যায়, 1/x এর স্কোয়ারে লেখা যায়, রাইট। এক্স টু দি পাওয়ার -n আছে, এটাকে কীভাবে লেখা যায়, 1/x টু দি পাওয়ার n এ লেখা যায়। তাহলে এক্স টু দি পাওয়ার -0.6কে কীভাবে লেখা যায়, 1/x টু দি পাওয়ার +0.6 এ লেখা যায়। we have no problem or no issue in this, right? So তলায় কি আছে, x টু দি পাওয়ার 0.4, উপরে কি আছে x টু দি পাওয়ার -0.6, সেটাকে আমি কীভাবে লিখতে পারি, নিচে নিয়ে আসতে পারি, নিচে নিয়ে এসে প্লাসে লিখতে পারি। তাহলে উপরে কি পড়ে থাকবে, 1 পড়ে থাকবে, ইন্টু x টু দি পাওয়ার +0.6, রাইট। আর ওয়াইয়ের ক্ষেত্রেও ব্যাপারটা তাই, ওয়াইয়ের ক্ষেত্রে উপরে আছে 0.6, নিচে আছে -0.4। এবারে নিচে যে -0.4টা আছে, ধরো এরকম আছে 1/x টু দি পাওয়ার -2, এটা মানে কি 1/x টু দি পাওয়ার -2, তো এটা মানে হচ্ছে 1/x টু দি পাওয়ার -2 জায়গায় কী লিখতে পারি, কি বললাম, 1/x স্কোয়ার, তাহলে 1/1/x স্কোয়ার, x টু দি পাওয়ার -2 জায়গায় 1/x স্কোয়ার লিখলাম। এটা মানে কি, এটা মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1/x স্কোয়ার, ডিভাইডেড জায়গায় মাল্টিপ্লিকেশান দিলে 1 ইন্টু এক্স স্কোয়ার বাই 1, সো ইট ইজ এক্স স্কোয়ার, রাইট। এত ক্যালকুলেশন করার হয়তো দরকার নেই, তোমরা বুঝতে পারছো, তাও আমি চেষ্টা করছি আর কি বিষয়টাকে যতটা সিম্পলিফাই করে দেওয়া যায়। সো ওয়াই টু দি পাওয়ার -4টাকে -0.4টাকে আমি কি লিখতে পারি, আই ক্যান রাইট ইট অ্যাজ ওয়াই টু দি পাওয়ার 0.4 প্লাস, উপরে নিয়ে গিয়ে ওয়াই টু দি পাওয়ার 0.4 প্লাস, মানে +0.4 আর নিচে 1, হলো। এবার আমি এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি, ইট উইল বি 1 ইকুয়ালস টু 5/6, অ্যান্ড 1 এটা কি হয়ে গেল, when bases are equal powers are added, right, আমরা এটা জানি ল অফ ইন্ডিসেস, সো x টু দি পাওয়ার 0.4 প্লাস x 0.6, আর এটা কি হয়ে গেল, when bases are equal powers are added, so y to the power 0.6 plus 0.4, ওকে। নাও আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি 1 ইকুয়ালস টু 5/6 ইন্টু 1/x
এক্স টু দি পাওয়ার 0.4 আর 0.6 অ্যাড হলে 1 হবে, সো এক্স টু দি পাওয়ার 1 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 0.6 আর 0.4 অ্যাড হলে 1 হবে, সো ওয়াই টু দি পাওয়ার 1, রাইট। এবার এখান থেকে আমি কি বলেছি, আমি এক্স ফাইন্ড করতে চাইছি। এক্স ফাইন্ড করতে চাইলে আমাকে এক্সটাকে কোন দিকে পাঠিয়ে দিতে হবে, এই এক্সটাকে আমাকে লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিতে হবে, তাই তো। এক্সটাকে লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলে 1-এর সাথে মাল্টিপ্লাই হয়ে গেলে এক্স পড়ে থাকবে খালি, সো এক্স ইকুয়ালস টু 5/6 ইন্টু ওয়াইয়ের পাওয়ার 1 আছে, ওটাকে আর লেখার দরকার নেই। সো দিস ইজ হোয়াট ইউ হ্যাভ ফাইন্ড অ্যাজ দ্য ভ্যালু অফ এক্সের ভ্যালু হিসেবে আমরা এটা পেয়েছি, রাইট। নাও দ্য কোয়েশ্চেন ইজ যে এইটাকে আমরা কি করব। তাহলে আমাদের স্টেপ 4 অবধি হলো। স্টেপ 4-এ আমরা কি করলাম, কে ডিভাইড করলাম ডি দিয়ে অ্যান্ড এক্স বের করলাম, ঠিক আছে। এক্স বা ওয়াই যে কোনো একটা বের করা যায়, আমরা এক্স বের করলাম, ওকে। এবং এখানে ডিকে আমি ই দিয়ে ডিভাইড করেছি, বাট তুমি চাইলে ডি দিয়ে ইকেও ডিভাইড করতে পারো, একই জিনিস আসবে, একই অ্যান্সার আসবে, মানে তাতে কোনো কিছু চেঞ্জ হবে না, সেম রেজাল্টই তুমি পাবে, ওকে। নাও দ্য কোয়েশ্চেন ইজ যে এবার আমরা এটাকে কী করব। এবার আমাদের কাছে আছে হচ্ছে স্টেপ 5। স্টেপ 4 অবধি হলো তো, ওকে। স্টেপ 5-এ কী করলাম, আমরা দেখতে পেলাম যে আমরা এক্স অ্যাজ আ ফাংশন অফ ওয়াই পেলাম। যদি তুমি এখানে উল্টোটা করতে, ওয়াই বের করতে চাইতে, তাহলে তুমি পেতে ওয়াই অ্যাজ আ ফাংশন অফ এক্স। এখানে এক্স যে পেয়েছো, এক্সের একটা ভ্যালু পেয়েছো না, সাথে ওয়াইও তো রয়েছে সেই ভ্যালুটার মধ্যে, এক্সের যে ভ্যালুটা তুমি পেয়েছো তার মধ্যে ওয়াইও আছে। তো তুমি এখানে কিভাবে পেয়েছো এক্সটাকে, এক্স অ্যাজ আ ফাংশন অফ ওয়াই, এবং সেইভাবেই পাবে। এখনও ওয়াইটা এলিমিনেট করার মতো স্টেপে আমরা পৌঁছাইনি, তো এক্স অ্যাজ আ ফাংশন অফ ওয়াই পাবে। আর যদি তুমি এই ইকুয়েশনটা থেকে ওয়াই বের করতে, তাহলে কি পেতে, ওয়াই বের করলে তুমি পেতে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স ইন্টু 6/5, রাইট। এটা কি পেতে, এটা হচ্ছে পেতে ওয়াই অ্যাজ আ ফাংশন অফ এক্স, ওকে। সেটা আমরা করিনি, তো সেটাই আমি যাচ্ছি না, বা সেটা আমি লিখে রাখলাম, বাট কনফিউশন বাড়বে লিখলে, চাক এটা লেখার দরকার নেই এখন। তাহলে আমরা এক্সকে ওয়াইয়ের ভ্যালু হিসেবে পেয়েছি, বা ওয়াইয়ের ফাংশন হিসেবে আমরা এক্সকে এখানে পেয়েছি। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এবার আমাদের স্টেপটা কী হবে। নাও লাস্ট স্টেপ বলা যেতে পারে এটাকে, পুট দিস ভ্যালু অফ এক্স, এই এক্সের ভ্যালু কিন্তু অ্যাজ আ ফাংশন অফ ওয়াই আছে, ঠিক আছে। ভ্যালু অফ এক্স ইন্টু ইকুয়েশান সি, এই যে ইকুয়েশান সিটা আমাদের কাছে ছিল, সেই ইকুয়েশান সিটাতে আমাদেরকে বসাতে হবে। নাও পুট দিস ভ্যালু অফ এক্স ইন্টু ইকুয়েশান সি। তাহলে ইকুয়েশান সিতে যদি আমি এক্সের ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে দেখো কি থাকবে পড়ে, কী ছিল ইকুয়েশান সিটা, 100 - 4x - 5y ইকুয়ালস টু 0। আগে সেটাকে লিখি, 100 - 4x - 5y ইকুয়ালস টু 0। আমি কি বসাবো, আমি বলেছি এক্সের ভ্যালুটা বসাবো। এক্সের ভ্যালু কি, এক্সের ভ্যালু হচ্ছে 5/6 ইন্টু ওয়াই, বসিয়ে দিলাম। বাকি যা আছে অ্যাজ ইট ইজ রেখে দিলাম। এবারে ইকুয়েশানে খালি কিন্তু ওয়াই আছে, তো এই ইকুয়েশান থেকে একটা ক্লাস 7 বা 6-এ পড়া বাচ্চা ওয়াই বের করে ওয়াইয়ের ভ্যালু সলভ করে লিখে দিতে পারবে, ঠিক আছে। তো সেই ওয়াইয়ের ভ্যালুটা আমরা কীভাবে বের করব, 100 মাইনাস অর দিয়ে লিখি, বিকজ দেয়ার আর অরস হেয়ার, এখানে অর দেওয়ার দরকার নেই, ওকে। 100 - 4 ইন্টু 5 হচ্ছে 20, 20/6 ওয়াই মাইনাস 5y ইকুয়ালস টু 0। 100টাকে তুমি দুটোভাবে করতে পারো, 100টাকেও তুমি লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিতে পারো, বা -20/6y আর -5yটাকেও তুমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসতে পারো। আমি 100টাকে এদিকেই রেখে দিলাম, কারণ এটা পজিটিভে আছে, আর 20/6yটাকে আমি যদি রাইটে নিয়ে আসি, ওটা মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, 5yটাকে রাইটে নিয়ে আসলে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, হয়ে গেল। এবার আমি অ্যাড করে দেবো, কীভাবে অ্যাড করতে পারি এটাকে আমরা, 6 হবে LCM, this is will be 20y, this is will be 30y, right. So this will be 100 equals to 50y by 6। এখান থেকে y এর ভ্যালু কী হবে, এখান থেকে y এর ভ্যালু হবে 100 into 6 by 50। 50 আর 100কে যদি আমি কেটে দিই কী হবে, দিস উইল বি 2, সো y এর ভ্যালু হলো 12। y এর ভ্যালু 12 হলো। এবার x এর ভ্যালুটা কী হবে, স্টেপ 7 বলে এটাকে আর আলাদা করে, স্টেপ 6 বলে এটাকে আর আলাদা করে কোনো স্টেপ বলছি না, জাস্ট তুমি এটা বুঝতেই পারছো যে এক্সের যে ভ্যালুটা এখানে বেরিয়েছিল
সেখানে আমি ওয়াইয়ের জায়গায় ওয়াই সমান সমান 6টা বসিয়ে দিলেই এক্স পেয়ে যাব। বা কেউ যদি চায় যে আমি এই ইকুয়েশানটাতে বসাবো, এই ইকুয়েশানটাতে ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে আমি এক্সটা বের করব, সেটাও করতে পারো, সেখান থেকেও বেরোবে। ওকে, আমি জাস্ট জেনারেল প্রসেসটা লিখছি। জেনারেল প্রসেসটায় আমি সিতেই বসাবো। আই উইল পুট দ্য ভ্যালু অফ ওয়াই ইন দ্য সি। যদিও কেউ যদি চায় যে আমি সিতে না বসিয়ে ওই মেনে যেখানে এক্সের অ্যাজ আ ফাংশন অফ ওয়াই আসলো সেখানে বসাবো, অর্থাৎ এখানে বসাবো, তাতেও হবে, সেটাতেও কিন্তু একই ভ্যালু বেরোবে এবং সেটা অনেক বেশি সহজ হবে। কিন্তু আমি এখানে সেভাবে করছি না, আমি জাস্ট ইকুয়েশান সিতেই বসাচ্ছি, ঠিক আছে? তোমরা ওইভাবেই করো দরকার হলে। নাও পুট দিস y ইকুয়ালস টু 12 ইন ইকুয়েশান সি। ইকুয়েশান সিতে বসাও। ইকুয়েশান সিটা কী ছিল? ইকুয়েশান সিটা ছিল 100 - 4x - 5y ইকুয়ালস টু 0। 100 - 4x - 5y ইকুয়ালস টু 0। তাহলে 100 - 4x - 5y ইকুয়ালস টু 0 মানে কি? এবার এখানে y সমান সমান 12 বসালে কি হবে? 100 - 4x - 5 ইন্টু 12, সো দিস উইল বি ইকুয়ালস টু 0। তাহলে x এর ভ্যালু কী হবে? x -4xটাকে ওপাশে পাঠিয়ে দেবো, হয়ে যাবে +4x। আর এখানে 100 - 5 ইন্টু 12 মানে 60, তো ইট উইল বি 40। তাহলে x এর ভ্যালু এখান থেকে পেয়ে গেলাম 10। তাহলে নাও হোয়াট উইল বি দ্য অ্যান্সার টু ইট? এটার অ্যান্সার হবে যে এক্স ইকুয়ালস টু 10, ওয়াই ইকুয়ালস টু 12। এবং এটা কি? দিস ইজ দ্য ইউটিলিটি ম্যাক্সিমাইজিং বান্ডল। দিস ইজ দ্য ইউটিলিটি ম্যাক্সিমাইজিং বান্ডল। অর্থাৎ ওই ব্যক্তিটি যদি 10টি এক্স এবং 12টি ওয়াই খায় তাহলেই ওর ইউটিলিটি ম্যাক্সিমাইজ হবে। আমি পুরো গল্পটা গুছিয়ে বলছি এবং লিখেও দেব, ভালো করে ভেবে দেখো আমাদের প্রবলেমটা কী ছিল। আমাদের প্রবলেমটা ছিল যে আমাকে ওই লোকটির ইউটিলিটি ম্যাক্সিমাইজ করতে হবে এবং সাথে একটা কনস্ট্যান্টও দেওয়া ছিল, একটা লিমিটেশান বা একটা বাধা দেওয়া ছিল। সেটা কি? সেটা হচ্ছে যে ওই লোকটিকে 100 টাকা ইনকামের মধ্যে বা 100 টাকা বাজেটের মধ্যে তার ইউটিলিটিটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। এবং সাথে এটাও বলা ছিল যে ওই লোকটির যে এক্স খাবে সেই এক্সের দাম 4 টাকা এবং ওয়াইয়ের দাম 5 টাকা। ওকে, তো এক্সের দাম 4 টাকা এবং ওয়াইয়ের দাম 5 টাকা হলে এবং তার ইনকাম 100 টাকা হলে সে কটা এক্স এবং কটা ওয়াই খাবে তার ইউটিলিটিটাকে ম্যাক্সিমাইজ করার জন্য। কি বললাম? এক্সের দাম 4 টাকা, ওয়াইয়ের দাম 5 টাকা হলে এবং তার বাজেট যদি 100 টাকা হয়, অর্থাৎ পকেটে যদি 100 টাকা থাকে, তাহলে সে কটা এক্স এবং কটা ওয়াই খাবে তার অর্থাৎ ইউটিলিটিটাকে ম্যাক্সিমাইজ করার জন্য। তার অ্যান্সার আমরা কি পেলাম? তার অ্যান্সার আমরা পেলাম যে সে 10টা এক্স এবং 12টা ওয়াই খাবে। সে যদি 10টা এক্স এবং 12টা ওয়াই খায় তবেই তার ইউটিলিটি ম্যাক্সিমাইজ হবে। ওকে, সো দিস ইজ দ্য পয়েন্ট। এটাই হচ্ছে সেই পয়েন্টটার কথা যেটা বলতে চাইছিলাম, যে দিস ইজ দ্য ইউটিলিটি ম্যাক্সিমাইজিং বান্ডল। নাও এখান থেকে আর এটাকে নিয়ে সেরকমভাবে কিছু এক্সপ্লেন করার নেই। তোমরা নিউমেরিক্যালস এটা সলভ করতে পারো এই অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করে, স্টেপ বাই স্টেপ পুরো অ্যাপ্রোচ অ্যাপ্লাই করে। এত স্টেপ তো আর তোমরা করার সময় লিখবে না, বাট জাস্ট টু মনে রাখার সুবিধার্থে আমি স্টেপগুলোকে এবিসিডি, আচ্ছা প্রথম না এবিসিডি বলে লিখিনি, 1 2 3 4 বলে আমি স্টেপগুলোকে লিখেছি এবং 5টা স্টেপে পুরো বিষয়টাকে ভেঙেছি। এবং এই 5টা স্টেপে ভেঙেছি কারণ যাতে আমাদের ভাঙতে সুবিধা হয়, আমাদের বুঝতে সুবিধা হয় বিষয়টা। ওকে, সো লেট মি জাস্ট erase this one. নাও আর একটা এরকম করা যাক। যদি ধরো তোমাদের কাছে একটা অবজেক্টিভ ফাংশন দেওয়া থাকে যে a ইকুয়ালস টু 2x প্লাস 5y, ওকে, এবং বলা হলো যে এটাকে মিনিমাম করতে হবে। সাবজেক্ট টু একটা দেওয়া আছে, সাপোজ 10 ইকুয়ালস টু
3xy থাকতেই পারে এরকম, ঠিক আছে। তো তখন তোমরা এটাকে সেই সেম অ্যাপ্রোচ কাজে লাগিয়ে করতে পারবে। মানে যে অ্যাপ্রোচে আমি এতক্ষণ শেখালাম, এইটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন, এটা হচ্ছে কনস্ট্যান্ট। ফার্স্টে ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন ফর্ম করবে, ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন ফর্ম করার পরে ইউ উইল ফাইন্ড আউট দি ডিভাইড করে দেবে, যে ইকুয়েশনগুলোকে ডিভাইড করে হয় এক্সের ভ্যালু নয় ওয়াইয়ের ভ্যালু বের করবে, করে তারপরে ল্যাগ্রাঞ্জের রেসপেক্টে যে পার্শিয়াল ডেরিভেটিভটা হয়েছিল সেটাকে ক্যালকুলেট করে নেবে। ওকে ওকে, ঠিক আছে। নাও আমি একটা অঙ্ক জেনারেল খুঁজে বের করে তোমাদেরকে করে দেবো, জাস্ট ফর জেনারেল ইউজ। ল্যাগ্রাঞ্জিয়ান ম্যাথ প্রবলেম, না আমি জাস্ট একটা প্রবলেম সলভ করার জন্য এটা এখান থেকে নিচ্ছি, ঠিক আছে। নিউমেরিক্যাল ম্যাথ প্রবলেম নিউমেরিক্যালস। এখানে মনে হয় না নিউমেরিক্যাল আছে, এটা জেনারেল ফাংশন দিয়েছে নাকি আছে, হ্যাঁ এই একটা অঙ্ক আছে, আমরা এটা করে ফেলতে পারি এখন, ঠিক আছে। তো আমি জাস্ট এটাকে স্ক্রিনশট তুলে নিচ্ছি। ওকে, তো ধরো যদি আমাকে এটাকে সলভ করতে হয়, যে আমাকে এই অবজেক্টিভ ফাংশনটাকে ম্যাক্সিমাইজ করতে হবে, এই অবজেক্টিভ ফাংশনটাকে ম্যাক্সিমাইজ করতে হবে মানে এই যে অবজেক্টিভ ফাংশনটা দেওয়া আছে, যেটাকে আমি দেখতে পাচ্ছি x1 ইন্টু x2 এই ফর্মে দেওয়া আছে, এই অবজেক্টিভ ফাংশনটাকে আমাকে ম্যাক্সিমাইজ করতে হবে, এবং সাবজেক্ট টু আমাকে একটা কনস্ট্রেন্ট দেওয়া আছে, একটা লিমিটেশন দেওয়া আছে। সেই কনস্ট্রেন্টটা কি, সেই কনস্ট্রেন্টটা হচ্ছে p1 x1 প্লাস p2 x2 ইকুয়ালস টু m। তো ফার্স্টে আমি কি করব, ফার্স্টে আমি আমার ল্যাগ্রাঞ্জিয়ানটা ফর্ম করব। ল্যাগ্রাঞ্জিয়ানটা জেড, রাইট, জেড দিয়েও লিখতে পারো, এল দিয়েও লিখতে পারো, এটার কোনো ওরকম কোনো ক্রাইটেরিয়া নেই যে এটা দিয়ে ওটা দিয়ে লিখতে হবে। জাস্ট চেষ্টা করবে x1 x2 আর p1 p2 আর এমটা অ্যাভয়েড করার, যেগুলো এই ইকুয়েশনের মধ্যে আছে সেগুলো দিয়ে যেন লিখবে না। জেডটা কীভাবে লেখে, ফার্স্টে ব্র্যাকেটের মধ্যে অবজেক্টিভ ফাংশনটা লেখে প্লাস ল্যামডা দিয়ে সাবজেক্ট টু কনস্ট্রেন্টটা লেখে ইন দ্য ফর্ম অফ জিরো, ইন দ্য ফর্ম অফ জিরো, রাইট। তো আগেরটা থেকে আমরা এটা করেছি। অবজেক্টিভ ফাংশনটা কি, অবজেক্টিভ ফাংশন হচ্ছে x1 x2, রাইট। সো আমি x1 x2 লিখলাম, আর এটা ইন দ্য ফর্ম অফ জিরো কীভাবে লিখতে পারি, আমি লিখতে পারি, আমি যদি এই p1 x1টাকে রাইট হ্যান্ড সাইডে, p2 x2টাকেও রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে এটা হয়ে যাবে m মাইনাস p1 x1 মাইনাস p2 x2 সমান সমান লেফট হ্যান্ড সাইডে জিরো পড়ে থাকবে। তোমরা চাইলে এমটাকে লেফটে নিয়ে এসেও অ্যাজ আ ফর্ম অফ জিরো করে লিখতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এই ফর্মটা বেশি প্রেফার করি কারণ এটাতে ক্যালকুলেশনটা লাস্টের দিকে একটু ইজি হয়ে যায়। p1 x1 মাইনাস p2 x2 হয়ে গেল আমাদের ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশন ফর্ম করা। এবার স্টেপ, তারপরের স্টেপ কী ছিল, আমাদেরকে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। কিসের রেসপেক্টে, ফার্স্টে x1 এর রেসপেক্টে, এটা x2। তো ফার্স্টে x1 এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে অ্যান্সার কী আসবে, ইউ উইল গেট হেয়ার x2 অনলি। তারপরে এখানে যদি আমি x1 এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি, আমরা কি পাবো, এই জায়গাটাকে আমি আবার ভেঙে দিচ্ছি, যদিও এটা না ভেঙে করাটাই সুবিধাজনক, বাট তোমরা যদি বুঝতে না পারো তার জন্য আমি এটা ভেঙে দিলাম, মাইনাস ল্যামডা ইন্টু p2 x2, ল্যামডাটা সবার সাথে গুণ করে দিলাম। এবার দেখো x1 কোথায় আছে, এখানেই আছে, তাহলে x1 এর রেসপেক্ট ডেরিভেটিভ করলে এটা কী হবে, মাইনাস ল্যামডা p1, মাইনাস ল্যামডা p1টাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম, ইকুয়ালস টু জিরো সেট করলাম। তারপরে ডেল জেড ডেল x2, ডেল জেড ডেল x2টা রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি কী হবে, ফার্স্টে x1 পড়ে থাকবে, মাইনাস এখানে যদি ডেরিভেটিভ করি x2 কোথায় আছে, এখানে আছে, আর কোথাও নেই, তাহলে এটা ডেরিভেটিভ করলে x2 ডেরিভেটিভ 1 হবে, মাইনাস ল্যামডা p2 পড়ে থাকবে, ইকুয়ালস টু 0। আর লাস্টে কিসের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, ল্যামডার রেসপেক্টে, ল্যামডার রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত হবে, m মাইনাস p1 x1 মাইনাস p2 x2 হয়ে গেল, এবং সেটাকেও আমরা কী সেট করব, 0 সেট করব, ঠিক আছে। আমি কিন্তু এখানে স্টেপ লিখে আলাদা করে করছি না, স্টেপগুলো অ্যাজ ইট ইজ আমি করে নিয়ে এগিয়ে যাচ্ছি। নাও দ্য কেস ইজ, এখান থেকে আমি কী বের করব, আমি বলেছিলাম যে ইকুয়েশনটাকে তোমরা একটা
এই ইকুয়েশনটা থেকে ল্যামডাটা বের করো। ল্যামডা বের করলে কি হবে, ফার্স্টে এক্স টুটাকে এদিকে রেখে দাও আর ল্যামডা পি ওয়ানটাকে ওপাশে পাঠিয়ে দাও, তাহলে ল্যামডার ভ্যালু এখানে কি হয়ে গেল, এক্স টু বাই পি ওয়ান হলো। তারপরে এই ইকুয়েশনটাকে কীভাবে সলভ করবে, এক্স ওয়ানটাকে এদিকে রেখে দাও, ল্যামডা পি টুটাকে ওপাশে পাঠিয়ে দাও, এখান থেকে ল্যামডা বের করলে কি হবে, এক্স ওয়ান বাই পি টু। ঠিক আছে, আর এই ইকুয়েশনটায় কোনো হাত দেওয়ার দরকার নেই। এবার এই দুটো ইকুয়েশনকে তোমরা একটা নাম দাও। এই দুটো ইকুয়েশনকে কী নাম দেবে, এই ইকুয়েশনটাকে নাম দাও এ, এই ইকুয়েশনটাকে নাম দাও বি, এবং এই ইকুয়েশনগুলোকে একটা একটা করে নাম দিয়ে দিও। এই ইকুয়েশনটাকে নাম দিও সি, বাকিগুলোর নাম না দিলেও হবে। এবার আমরা কীভাবে করি, আমরা করি যে হয় এ ডিভাইডেড বাই বি করো অর বি ডিভাইডেড বাই এ করো, একই ব্যাপার, অ্যান্সারে কোনো চেঞ্জ আসবে না। যেটা খুশি, যেটা তোমার সুবিধা সেটা তুমি করতে পারো। তো আমি এ ডিভাইডেড বাই বিটাই করছি। ঠিক আছে, এ ডিভাইডেড বাই বি যদি করি কি হচ্ছে, তাহলে এটা ছিল হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু এক্স টু বাই পি ওয়ান। ঠিক আছে, আর বিটা কি ছিল, বিটা ছিল হচ্ছে ল্যামডা সমান সমান এক্স ওয়ান বাই পি টু। তাহলে লেফট হ্যান্ড সাইডে ল্যামডা ল্যামডা দিয়ে ডিভাইড হবে, আর রাইট হ্যান্ড সাইডে এক্স টু বাই পি ওয়ান ডিভাইড হবে এক্স ওয়ান বাই পি টু দিয়ে। ঠিক আছে, আর ইকুয়াল সাইনটা আমি একটু মিডিলে দিতে চাইছি, দাঁড়াও, মিডিলে। তাহলে ল্যামডা ল্যামডা কেটে গেলে ওয়ান পড়ে থাকলো, এপাশে কী হলো, এক্স টু বাই পি ওয়ান। যদি আমি ডিভাইডটা উপরে মাল্টিপ্লিকেশানে কনভার্ট করে দিই, এটা হয়ে যাবে পি টু বাই এক্স ওয়ান হলো। এবার হয় এই ইকুয়েশনটা থেকে তুমি এক্স ওয়ান বের করো, নয় তুমি এক্স টু বের করো, যে কোনো একটার ভ্যালু বের করো। ওকে, আমি ধরো এক্স টুটাই বের করছি। এক্স টুর ভ্যালু কী হবে, এক্স টুর ভ্যালু হবে হচ্ছে পি ওয়ান এক্স ওয়ান বাই পি টু, এটা হবে হচ্ছে এক্স টুর ভ্যালু। ঠিক আছে, তাহলে এক্স টুর ভ্যালুটা বেরিয়ে গেল। এক্স টুর ভ্যালুটা বেরিয়ে গেলে এবার এক মিনিট, হ্যাঁ, এক্স টুর ভ্যালুটা বেরিয়ে গেলে এক্স টুটাকে আমরা কোন ইকুয়েশানে বসাবো, ইকুয়েশান সি, যেটার নাম আমি ইকুয়েশান সি দিয়েছিলাম, পুটিং এক্স টু ইন্টু সি। আমরা যদি এক্স টুটাকে সিতে বসাই, পুটিং এক্স টু ইন্টু সি, তাহলে কি হবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে দেখো এম মাইনাস পি ওয়ান এক্স ওয়ান এই অবধি কোনো চেঞ্জ হবে না, এম মাইনাস পি ওয়ান এক্স ওয়ান এই অবধি কোনো চেঞ্জ হবে না, মাইনাস পি টু ইন্টু এক্স টু বসতো, এক্স টুর জায়গায় আবার কী বসবে, এক্স টুর জায়গায় এক্স টু এর এই ভ্যালুটা বসবে। এই ভ্যালুটা কোনটা, পি ওয়ান এক্স ওয়ান বাই পি টু, রাইট, এবং এই ভ্যালুটা বসবে তার সাথে সাথে কিন্তু পি, হ্যাঁ ঠিক আছে, সমান সমান জিরো, সমান সমান জিরো। এবার এখান থেকে আমরা কিন্তু এই ইকুয়েশনটাতে খালি এক্স ওয়ানই আছে আননোন, বাকি সবই কিন্তু নোন। বাকি সবই নোন বলতে দেখো, তোমার দেখে হয়তো মনে হচ্ছে এই ইকুয়েশনে তো এমটাও আননোন, পি ওয়ানটাও আননোন, পি টুটাও আননোন, কিন্তু এমটা কি, এমটা অ্যাকচুয়ালি তো ইনকাম, বাজেট, ওটা তো এখন এখানে এরকম দেখে ভ্যারিয়েবল হিসেবে দেওয়া আছে মনে হচ্ছে, কিন্তু ওটা তো অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট। এমটার ভ্যালু তো দেওয়া থাকবে, যখন তোমরা নিউমেরিক্যাল সলভ করবে এম এর ভ্যালু দেওয়া থাকবে, আর না দেওয়া থাকলেও ট্রিট ইট অ্যাজ কনস্ট্যান্ট, ট্রিট ইট অ্যাজ আ কনস্ট্যান্ট, বিকজ ওটা অ্যাকচুয়ালি ইনকাম, ওটা কোনো ভেরিয়েবল না, ওটা একটা নিউমেরিক ভ্যালু, যেটা যখনই তুমি নিউমেরিক্যাল সলভ করবে ওটার ভ্যালু দেওয়া থাকবে। যেরকম আগের অঙ্কে 100 বা 500 দেওয়া ছিল, আগের অঙ্কে যেরকম 100 দেওয়া ছিল, ওরকম 100 বা 500 বা 1000 বা 2000 দেওয়া থাকবে ওটার ভ্যালু। পি ওয়ানটা কি, প্রাইস অফ এক্স ওয়ান দেওয়া থাকবে এর ভ্যালু, পি টুটা কি, প্রাইস অফ এক্স টু এর ভ্যালু দেওয়া থাকবে। তো এগুলো সবই এখানে দেখে মনে হচ্ছে ভ্যারিয়েবল, বাট দে আর নট ভ্যারিয়েবল, দে আর কনস্ট্যান্ট। যখনই তোমরা নিউমেরিক্যাল সলভ করবে এর ভ্যালুগুলো দেওয়া থাকবে, বলে দেওয়া থাকবে। ঠিক আছে, সো পি ওয়ান পি টু ইজ actually constant, m is also constant, so only unknown variable here is x1. এবার এখান থেকে যদি আমাকে x1 সলভ করতে হয়, প্রথমে আমি p2 p2টাকে কেটে দেবো। ঠিক আছে, তাহলে হলো নাও, এবার দেখো কি পড়ে থাকছে p2 p2 কাটার পরে, m মাইনাস পি ওয়ান এক্স ওয়ান মাইনাস পি ওয়ান এক্স ওয়ান সমান সমান 0। m মাইনাস দুটো পি ওয়ান এক্স ওয়ান মাইনাস করলে কী হবে, পি ওয়ান এক্স ওয়ান টু পি ওয়ান এক্স ওয়ান, রাইট, একটু ঠিক করে লেখা উচিত এটাকে, এক মিনিট, পি ওয়ান এক্স ওয়ান, ওকে, টু পি ওয়ান এক্স ওয়ান সমান সমান 0। এখান থেকে আমি কিসের ভ্যালু বের করতে চাইছি, এক্স ওয়ানের, তো এক্স ওয়ানটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই, এক্স ওয়ানটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠালে ওটা কী হয়ে যাবে, টু পি ওয়ান এক্স ওয়ান সমান সমান এম।
তাহলে এখান থেকে x1 এর ভ্যালু বের করলে কি হবে, m/2p1, রাইট হলো। এবং এই x এর ভ্যালুটাকে যদি আমি আবার ইকুয়েশন সিতে বসিয়ে দিই, ইকুয়েশন সি বলতে কোন ইকুয়েশনটার কথা বলতে চাইছি, ইকুয়েশন সি বলতে আমি এই ইকুয়েশনটার কথা বলতে চাইছি, m-p1x1 p2x2। তাহলে কি হবে, তুমি বলতেই পারো যে x1 এর ভ্যালুটাকে তো আমি এই ইকুয়েশনেও বসিয়ে দিয়ে বের করে ফেলতে পারি x2, পারো, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু আমি এইভাবেই করব। তোমরা চাইলে ওইভাবে করতে পারো, তাতে আরও সহজ হবে, সেটাও আমি মেনে নিচ্ছি, ঠিক আছে। তো আমি যদি এই ইকুয়েশনটাকে এবার নাও পুটিং x1 ইন্টু সি, তাহলে আমি x1 এর জায়গায় m/2p1 লিখে দেবো। m/2p1 যদি x1 এর জায়গায় লিখে দিই কী হবে, m-p1x1 p2x2। ওকে, ইকুয়েশনটা ছিল কি, m-p1x1 p2x2 সমান সমান 0। যদি আমি x1 এর জায়গায় বসিয়ে দিই m/2p1, তাহলে কি হবে, p1 ইন্টু x1 এর জায়গায় m/2p1 বসিয়ে দিলাম -p2x2 সমান সমান 0। p1 কেটে গেল, কি পড়ে থাকলো তাহলে m/2 p2x2। এই ইকুয়েশনে আননোন এখন খালি x2ই আছে, বাকি সব তো আমি বলেছি যেরকম ভ্যারিয়েবল। সো m-m/2 মানে কি, m-m/2 মানে m/2 করে দেখবে, -p2x2 সমান সমান 0। p2x2টাকে যদি আমি রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই, কী হয়ে যাবে, m/2 সমান সমান p2x2। এবার যদি আমি p2টাকে লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে ডিভাইড করে দিই, কী হয়ে যাবে, m/2p2। তাহলে আমরা x1 এর ভ্যালুও পেলাম, x2 এর ভ্যালুও পেলাম। x1 এর ভ্যালু কী পেলাম, x1 এর ভ্যালু পেলাম m/2p1, আর x2 এর ভ্যালু কী পেলাম, x2 এর ভ্যালু পেলাম m/2p2। ওকে, সো দিস ইজ দ্য সলিউশন দ্যাট উই আর অ্যাকচুয়ালি লুকিং ফর। এবার এই সলিউশনটাকে আমরা কীভাবে ইন্টারপ্রেট করতে পারি, আমরা বলতে পারি যে ওই ব্যক্তিটির যদি ইউটিলিটি ম্যাক্সিমাইজ করতে হয়, যদিও এটা ইউটিলিটির রেসপেক্টে দেওয়া নেই, ইউটিলিটি বলা নেই কোথাও, বাট অঙ্কটা তাও ইউটিলিটি ফাংশনের মতোই লাগছে, কারণ ইনকামের বাজেট লাইন দেওয়া আছে, সাথে একটা ম্যাক্সিমাইজেশনের ফাংশন দেওয়া আছে, তো ইউটিলিটির মতোই কনসেপ্টটা। বাট মোরাললেস আমার পয়েন্ট হচ্ছে যে ওই ব্যক্তিটির অবজেক্টিভ ফাংশনকে যদি ইউটিলাইজ করতে হয়, ওই ব্যক্তিটির অবজেক্টিভ ফাংশনকে ইউটিলাইজ করতে হলে আমাদেরকে, এবং অবজেক্টিভ ফাংশনকে খালি ইউটিলাইজ ম্যাক্সিমাইজ করা না, ওই ব্যক্তিটির অবজেক্টিভ ফাংশনকে যদি আমাদেরকে ম্যাক্সিমাইজ করতে হয় এবং মাথায় রেখে করতে হয় যে এম হচ্ছে ব্যক্তিটির ইনকাম এবং x1 এর দাম হচ্ছে p1, x2 এর দাম হচ্ছে p2, এক ইউনিট x1 এর দাম p1, এক ইউনিট x2 এর দাম p2, এবং ওই ব্যক্তিটির ইনকাম m যদি হয়, তাহলে ওই ব্যক্তিটির অবজেক্টিভ ফাংশনকে ম্যাক্সিমাইজ করতে আমাদেরকে কতটা x1 কিনে দিতে হবে, ওই ব্যক্তিটিকে x1 কিনতে হবে m/2p1 পরিমাণ, আর x2 কিনতে হবে m/2p2 অ্যামাউন্ট। ওকে, এবং এখানে এই m/2p1 এই এমটা যদি তোমার নর্মাল অঙ্কের ক্ষেত্রে নিউমেরিকে দেওয়া থাকে, মানে সংখ্যায় দেওয়া থাকে, সেক্ষেত্রে আর p1টা সংখ্যায় দেওয়া থাকলে তুমি x1 এর যে ভ্যালুটা সেটা নাম্বারে পাবে, x2 এর ভ্যালুটাও নাম্বারে পাবে। হয়তো ধরো এমটা আছে 100, p1টা আছে 2, তাহলে তুমি x1 এর ভ্যালু পাবে 25, মানে ওই ব্যক্তিকে 25টি x1 কিনতে হবে তার ইউটিলিটিটাকে ম্যাক্সিমাইজ করার জন্য। এম এর ভ্যালু যদি 100 আর p2 এর ভ্যালু যদি 3 বা 3 না 4 হয়, তাহলে ওই ব্যক্তিকে 12.5টি x2 কিনতে হবে তার ইউটিলিটিটাকে ম্যাক্সিমাইজ করার জন্য। ওকে, সো ইন দিস ওয়ে উই ক্যান সলভ আউট, আমরা এইভাবে করতে পারি। সো আমরা আজকে কমপ্লিট করলাম যে অপটিমাইজেশন ফাংশানের বা অপটিমাইজেশন টেকনিকের মাল্টিভ্যারিয়েবল কেসে যদি উইথ কনস্ট্রেন্ট অপটিমাইজেশন করতে হয়, উইথ কনস্ট্রেন্ট ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ করতে হয় কোনো ফাংশনকে, সেটাতে আমরা ল্যাগ্রাঞ্জের মেথড অ্যাপ্লাই করে কিভাবে করতে পারি সেটা আমরা আজকে করলাম। ওকে, থ্যাংক ইউ।